আজ রুয়াতের পরীক্ষার শেষ দিন। শুরুটা খুব ভালো হয়েছিল, এখন শেষ ভালোটা দেখতে চায়। কলেজের ইউনিফর্ম পরে রেডি সে। এই কয়টা দিন আয়াস তাকে যথেষ্ট হেল্প, সাহস, কেয়ার সব কিছুই করেছে। আর এত কিছুর জন্য বিশাল বড় ধন্যবাদ তাকে। আয়াসের কথা মনে উঁকি দিলেই এক চিলতে হাসি ফুটে ওঠে মুখে। রুয়াত তার মায়ের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। হান্নান মজুমদারও সেখানে আছেন। আজ রুয়াতের সাথে তিনি যাবেন। গত রাতে আয়াস বলেছিল সেও আসবে, কিন্তু সেটা পরীক্ষার পর। সকাল সকাল ভীষণ কাজের চাপ থাকে তার। মেহেরুবা জাফরির সাথে ভিডিও কলে কথা বলছে। ইনিমা 7-8 দিনের মতো থেকে আবারও চলে যায়। হান্নান মজুমদার রেডি হচ্ছে। রুয়াত তার মায়ের রুমে যায়, মেহেরুবার পাশে বসে। রুয়াত হাস্যোজ্জ্বল চাহনিতে তাকায় জাফরির দিকে। পাশে ইনিমা বসে আছে। জাফরির বাচ্চা তো তার মিমমিমকে দেখে খুশিতে হাতে তালি দেওয়া শুরু করলো। রুয়াত তার মোবাইল বন্ধ করে রেখেছে, কিন্তু বেশিরভাগ সময়ই আয়াসের জন্য মোবাইলটা অন করে রাখতে হতো। একবার অনেক বকাও দিয়েছিল আয়াস। এরপর থেকে শুধু আয়াসের সাথে কথা বলার সময় মোবাইল অন করে রাখতো। যখন কথা হতো না তখন মোবাইল বন্ধ করে রাখতো রুয়াত। আর এই কারণেই জাফরি কথা বলতে পারে না, কলও দিতে পারে না। হান্নান মজুমদার নিচে এসে তাড়া দিচ্ছে। রুয়াত কিছু সময় ইনিমার সাথেও কথা বলল। মেহেরুবা কল কেটে দিয়ে রুয়াতের পেছনে আসে। মাকে বলে বাহিরে অগ্রসর হয়। শেষ পরীক্ষা, এই নিয়ে মোটামুটি একটু টেনশনে আছে। মেহেরুবার সামনে রুয়াত দাঁড়ায়। মা দোয়া করো। রুয়াতের কাঁদো মুখ দেখে মেহেরুবা হেসে দেয়। প্রতিবার রুয়াত এমন করে, ছোটবেলা থেকেই। বড় হলো কিন্তু স্বভাবের আর পরিবর্তন হলো না। টেনশন করিস না, ভালো হবে। মা দোয়া করি তো সব সময় তোর জন্য। মাথা নাড়ায় রুয়াত। হান্নান মজুমদারের ডাকে সেদিকে ছোটে। আর অপেক্ষা করলো না। দেরি হয়ে গেলে হাজারো সমস্যার সম্মুখীন হতে হয়। এই কয়েকদিনে এমন অহরহ ঘটনা দেখে ফেলেছে। বোর্ড পরীক্ষাতেও শিক্ষার্থীরা এত অসচেতন। হান্নান মজুমদারের সাথে রুয়াত পৌঁছায় সেখানে। তো আশরাফ, কি অবস্থা তোমার? এত মোটা হয়ে যাচ্ছ আজকাল। আশরাফ অবাক চোখে আয়াসের দিকে তাকায়। মুখে সুন্দর করে কথা বললেও চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আয়াস আশরাফকে একটু সময় দিয়েছিল, কিন্তু না, অগোচরে ঠিকই আশরাফ ইকরামুলের হয়ে কাজ করছে। উত্তর দিতে বেশি সময় দেয়নি আয়াস। পুনরায় জিজ্ঞেস করে, ইকরামুলের দুর্নীতির টাকা মাসে মাসে পেয়ে যাচ্ছ, ভালো ভালো খাচ্ছ, মোটা হয়ে যাচ্ছ দিনকে দিন। আমার থেকেও টাকা নাও, আবার আমার দলের সাথে কাজ করে সেই দলের গোপন খবর পাচার করছো। তোমাদের মতো মানুষদের আসলে কি করা উচিত বলো? ভালো হওয়ার একটা সুযোগ দিয়েছিলাম, সব জেনেও চুপ ছিলাম। তুমি তো আর ভালো হলে না। আয়াজের সাথে বেইমানি করার শাস্তি তুমি পাবে আশরাফ। আর যার হয়ে কাজ করছো না, সে এই অবস্থানে থাকবে আর 2 দিন। তারপর তারপর কি করবে শুনি? এই যে এখানে তোমার সহযোগী যতজন আছে, সবাইকে খুব ভরসা বিশ্বাস করি আমি। বর্তমানে ভরসা আর বিশ্বাসের জায়গা থেকে তুমি সরে গিয়েছো। তোমাকে আমি বিন্দু মাত্র বিশ্বাস করি না। একবারও বুক কাঁপলো না তোমার? এতই সাহস তোমার? তোমাকে আমি আমার দলে নিয়ে খুব বড় ভুল করেছি। আমার জীবনের সব থেকে বড় ভুল এটা। আশরাফ আয়াজের 2 পা জড়িয়ে ধরে। আর যদি আয়াজ খেপে যায় তাহলে সে নিশ্চিত আয়াজ তাকে মেরেই শান্ত হবে। ইকরামুলের ফাঁদে পা দিয়ে মস্ত বড় ভুল হয়েছে। আগেই সাবধান হওয়া উচিত ছিল তার। লোভ লালসা তার জীবনটা তছনছ করে দিল। আয়াজ মুখ খিচে রাগ কন্ট্রোল করার চেষ্টায় আছে। ভয়ে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর কিছু একটা হবে এখানে, বেশ ভালো করে বুঝতে পারছে তারা। স্যার, আমাকে ক্ষমা করে দিন, আর একটিবার আমাকে সুযোগ দিন স্যার। কাঁদতে কাঁদতে কথাটি বলে আশরাফ। এ কথায় যেন আয়াজের রাগ তীব্র গতিতে বেড়ে যায়। পা ছাড়ো, তোমার নোংরা হাত দিয়ে আমাকে ধরবে না। আশরাফ ছাড়ল না। আয়াজ এবার পা ঝাড়া দেয়, কিন্তু সে ছাড়ছে না। শাহেদের দিকে অগ্নিদৃষ্টিতে চেয়ে বলে, শাহেদ, গান বের করো। একটু সংকোচ বোধ করল শাহেদ। আয়াস সচরাচর এসব হতে দেয় না। আজ কি সত্যি আশরাফকে কিছু করে ফেলবে নাকি? কানে কথা যাচ্ছে না তোমার? প্রচণ্ড জোরে কথাটি বলে আয়াজ। শাহেদ মাথা নিচু করে ফেলল। স্যারকে একটু বোঝানোর দরকার, এভাবে হুটহাট কিছু করে ফেললে হবে না। স্যার বলছিলাম কি একটু বসে যদি কথা বলতেন। আতঙ্কে আশরাফের গলা শুকিয়ে গিয়েছে। আয়াজ কি তাকে মেরে ফেলবে নাকি? তোমাকে এত কথা বলার অধিকার দেইনি। ওর যা প্রাপ্য আমি তাই দেব ওকে। আর এখানে প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলছি,
বেঈমানি করলে এমন শাস্তি ভোগ করতে হবে। শাহিদ গান এগিয়ে দেয় আয়াজকে। আশরাফ চোখ বন্ধ করে ফেলে। এই বুঝি আজ তাকে মেরে ফেলবে। আয়াজ একবার ভ্রু কুঁচকে তাকায়। এক আকাশ সমান ভয় দেখছে আশরাফের চোখে মুখে, কিন্তু শাস্তি তো দিতেই হবে। স্যার, আশরাফের 22 দিনের একটা সন্তান আছে, নতুন জন্ম দেওয়া, আরও 2টা ছেলে মেয়ে আছে স্যার। ওকে মারবেন না স্যার, সন্তানগুলো বাবা ছাড়া হয়ে যাবে স্যার। আয়াজ হাত থেকে গান ফেলে দেয়। আশরাফের কানে শাহিদের কথাগুলো যায়। চোখ খুলে সবার আগে আয়াজের দিকে তাকায়। নিচে সেই অনাকাঙ্ক্ষিত জিনিসটি পড়ে আছে। নিজের শরীর চেক করে, না, কোথাও কোনো ব্যথা লাগেনি। আয়াজ তাকে কিছুই করেনি। পরপর আয়াজের দিকে দুবার তাকানোর ফলেই আয়াজ তার শরীরের সব শক্তিকে কাজে লাগিয়ে আশরাফের গাল বরাবর থাপ্পড় দিল। সাথে সাথে যেন গালটি জ্বলে উঠল। আয়াসের হাতের 4টে আঙুলের ছাপ স্পষ্ট ফুটে ওঠে মুহূর্তেই। আশরাফকে সম্পূর্ণ আলোহীন রুমে 3 দিন বন্দি করে রাখবে। কোনো রকম খাবার দিবে না, শুধুমাত্র পানি ছাড়া। এর হেরফের হলেই তোমাদের অবস্থা খারাপ হবে, বলে দিলাম। এই জানোয়ারকে আমার সামনে থেকে নিয়ে যাও। এর মুখে থুতু ফেলতেও আমার ঘৃণা লাগছে। তার স্বার্থপর চেহারা আমি দেখতে পাচ্ছি না। নিয়ে যাও একে। একজন এসে সাথে সাথে আশরাফকে নিয়ে যায়। বের হয়ে আসে নিজের অফিস থেকে। শাহিদও চলে আসে। গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আয়াজ। রাগে তার শরীর ফেটে যাচ্ছে। শাহেদ আয়াজের সামনে এসে দাঁড়ায়। স্যার, বাসায় ফিরবেন এখন? আয়াজ শাহেদের কলার ধরে উচ্চস্বরে বলে, কেন আশরাফের পরিবারের কথা টেনেছো? কেন এভাবে বাধা দিয়েছো আমায়? তোমাকে আমার কাজে বাধা দেওয়ার সাহস কে দিয়েছে? শাহেদ মাথা নিচু করে মুচকি হাসে। সে জানে এখন আয়াজ তাকে এসব বলবে। আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল। এমন তুলকালাম তাণ্ডবে আয়াজ কী জবাব দেবে সব কিছুই তার পূর্ব পরিকল্পনা ছিল। আশরাফ তার পরিবারের কথা শাহিদের কাছে বলে। আর সে এটাও জানে যে আয়াজ আশরাফকে কিছু না কিছু করার সিদ্ধান্ত নিয়েছে। এত সহজে যে তাকে ছেড়ে দেবে না সেটাও জানে শাহেদ। না, আশরাফের সাথে কোনো ক্ষতি নেই তার। শুধুমাত্র আশরাফের পরিবারের কথা ভেবেই এসব করছে। স্যার, মেরে ফেললেই কি সব সমস্যার সমাধান হয়ে যেত? ওকে আপনি শাস্তির ডোজ বাড়িয়ে দেবেন, তাও মৃত্যু দেবেন না স্যার। ভবিষ্যতে আপনি বাবা হবেন। যাদের বাবা নেই তারা বাবার মর্ম বুঝে। আমি বুঝি আশরাফের পরিবারের কথা ভেবে আপনাকে আটকেছি স্যার। তুমি জানো তুমি আমার সাথে বেঈমানি করলে আমিও তোমাকে মেরে ফেলতে পারি। স্যার, আপনি আমায় অকারণে মেরে ফেলেও আমি কখনো অভিযোগ রাখবো না, কিন্তু আপনার সাথে বেইমানি করার সাহস নেই আমার স্যার। কে ছেড়ে দেয় আয়াজ। গাড়িতে উঠে পড়ে। ঠায় সে জায়গায় শাহেদ দাঁড়িয়ে আছে। গাড়ি ছাড়ার পরে গাড়িও চলে যায় আয়াজের গাড়ির পেছনে। শাহেদ সেখানে দাঁড়িয়ে সবার আগে গাড়িটাকে দেখে যাচ্ছে। যাক, স্যারকে তো বোঝাতে পেরেছে, তাতেই খুশি। রুয়াতের পরীক্ষা শেষ। নিমির জন্য ওয়েট করছে। এখনও বের হয়নি নিমি। আজ যেহেতু শেষ পরীক্ষা, তাই নিমির সাথে দেখা করেই যাবে। আবার কবে না কবে দেখা হয় তাদের। অবশেষে নিমি বের হয়ে আসলো। রুয়াতকে দেখেই ঝাপটে ধরে। এক্সাম কেমন হয়েছে দোস্ত? রুয়াত হেসে বলে, ভালো হয়েছে তোর? ভালো, কিন্তু আমার মন খারাপ হচ্ছে। তোর সাথে কবে দেখা হবে আবার? রুয়াত হেসে নিমির কাঁধ জড়িয়ে বলে, তোর দাওয়াত রইল আমার বিয়েতে। তুই তো বলেই দিয়েছিস তোকে দাওয়াত দেওয়া লাগবে, না বললেও দিতাম। আসিস। মুখে দুহাত চেপে ধরল রুয়াত। নিমির সাথে একটু মজা করেছে। নিমি ভ্রু কুঁচকে ফেলে। মজা করছিস? মাথা দুপাশে নাড়ায় রুয়াত। একটুও মজা করিনি। নিমি ভেবেছে রুয়াত মজা করেছে, কিন্তু না, মজা করে বলেনি। তাহলে তার দাওয়াত কনফার্ম। রুয়াত আর বেশিক্ষণ কথা বলেনি, তাড়াতাড়ি বিদায় দিয়ে চলে আসে। আয়াসের গাড়ি দূর থেকে দেখতে পায়, তাই সে চলে আসে। হাসি মুখে গাড়িতে উঠে পড়ে। মাস্ক পরে মাথার সিটে হেলিয়ে দিয়েছে তার পাশের পুরুষটা। রুয়াত অধর কামড়ে ধরে। লোকটার কি হয়েছে? আর আয়াস সবসময় মাথার সিটে হেলিয়ে রাখার পরও কথা বলেছে, আজ একবারও বলছে না। কিছু পথ যাওয়ার পর ট্রাফিকে আটকা পড়ে গাড়ি। ভাবার বিষয় হলো আয়াজ এখনও চুপচাপ। রুয়াত আয়াজের পাঞ্জাবির হাতের ওপর অংশটা ধরে হালকা টান দেয়। আয়াজ তার অবস্থার কোনো পরিবর্তন করলো না। সে অবস্থা থেকেই উত্তর দিল, কি? রুয়াত চমকায়। তার মানে আপনি এতক্ষণ ঘুমোননি? আমি ভেবেছি আপনি ঘুমাচ্ছেন। আয়াজ চোখ মেলে তাকায় রুয়াতের দিকে। চোখগুলো ভীষণ লাল হয়ে আছে, যে কেউ দেখলেই ভয় পাবে এমন অবস্থা। রুয়াত একটু নড়ে চড়ে বসে। এত বেশি বুঝতে কে বলেছে তোমায়? হ্যাঁ, কণ্ঠস্বরও অন্যরকম শোনাচ্ছে আয়াজের। একটু ভীতু গলায় বলল, কি হয়েছে আপনার? পাগল হয়ে গিয়েছি আমি, তোমার জন্য পাগল হয়ে গিয়েছি।
এই কথা আমি আগেও একবার রিপিট করেছি। আর কিছু শুনতে চাও? বড্ড বেশি কথা বলছো আজকাল। সব কথা শোনা যায় তোমার? রুয়াত হাত চেপে ধরে আয়াজের। হঠাৎ এমন ব্যবহার হজম করতে পারল না। সে তো তেমন কিছুই বলেনি, কিন্তু আয়াজ এমনভাবে কথা বলছে কেন? একবার ড্রাইভারের দিকে তাকায়, খুব অপমান লাগছে তার। আর আয়াজ তো আগে খুব বিরক্ত হতো যখন রুয়াত খুব কম তার সাথে কথা বলতো। এখন নিজ থেকে একটু বলতে রেগে গিয়েছে। রুয়াত ধরে নিয়েছে সে নিজেই সত্যি একটা বিরক্তিকর মানুষ। ছোট থেকেই তার সাথে একটু জোরে কথা বললে কেঁদে ফেলে। আর এই কারণে হান্নান মজুমদার কখনো জোরে কথা বলেনি রুয়াতের সাথে। রুয়াত কান্না আটকানোর চেষ্টায় আছে, কিন্তু বেহায়া চোখের পানি সুরসুর করে পড়ে গেল। সামনে ড্রাইভার আছেন। ভাঙা গলায় রুয়াত কথাটি বলে। আয়াজ একবার তার পানে চায়। আজ মন মেজাজ খুব বেশি খারাপ। নিজেকে অসংখ্য বকা দিয়েছে। মেয়েটার সাথে জোরে কথা না বললেই হতো। এখন প্রেয়সীকে কাঁদিয়ে ভালো লাগছে না, আবার রাগও ভাঙাতে মন চাচ্ছে না। কাঁদুক তার প্রেয়সী, একেবারে রাগ ভাঙিয়ে দেবে। গাড়িটা ম্যাডামের বাসার সামনে যাবে। ড্রাইভার মাথা নাড়ায় আর চোখে রুয়াতকে একবার দেখে নিল। সে আপাতত তার হাত দিয়ে চোখের পানি ক্রমশ মুছেই যাচ্ছে। গাড়িটা রুয়াতের বাসার সামনে রাখা যায়। তড়িঘড়ি করে সে নেমে পড়ে। যেসব জিনিস দিয়ে পরীক্ষা দিয়েছিল সেগুলোও নেয়নি। আয়াজ হাসে রুয়াতের কাণ্ডে, মনে মনে বলে, আর কয়েক ঘন্টার অপেক্ষা প্রেয়সী। প্রস্তুতি নাও আয়াজের আমি নিজেকে লিখে দেওয়ার জন্য। তোমার এসব ক্ষণিকের রাগ আমি আদর দিয়ে পুষিয়ে দেব। সকাল 9:15। এক প্রকার হই হল্লোড়, রুয়াতের ঘুম ভেঙে গেল। কালও তাদের বাসা একদম নীরব ছিল। আজ এমন চিৎকার চেঁচামেচিতে বাসা যেন ফেটে যাচ্ছে। রুয়াত উঠে বসলো। বাহির থেকে দরজা ধাক্কাচ্ছে মেহেরুবা। দেয়াল ঘড়িতে সময় দেখলো। আজ অনেক ঘুমিয়েছে। কাল সারা রাত আয়াজের অপরিচিত ব্যবহার তাকে ঘুমোতে দেয়নি। বাসায় এসে দরজা বন্ধ করে কেঁদেছে। রাতের খাবারও খায়নি। মূলত আয়াজের ব্যবহার সহ্য করতে পারেনি। সে তো সম্পূর্ণ নির্দোষ ছিল। রুয়াত উঠে দরজা খোলার আগে একবার আয়নায় নিজেকে দেখে নেয়। চোখগুলো ফোলা ফোলা লাগছে, নাকও লাল হয়ে আছে, ফর্সা মুখে লাল আভা। দরজা খুলতেই দেখে মেহেরুবা দাঁড়িয়ে আছে। তার পাশে শাহরিন আর সায়রা, এরা রুয়াতের খালাতো বোন। রুয়াতকে দেখেই হাসি দেয়। মেহেরুবা একটু রাগ দেখিয়ে বললেন, আজ কি তুই জানিস না এত বেলা ঘুমাচ্ছিস কেন? আর তোর চোখ মুখ এত লাল আর ফোলা লাগছে কেন? ঘুম হয়নি নাকি? হকচকিয়ে যায় রুয়াত। রাতে একটু দেরি করে ঘুমিয়েছিলাম, তাই হয়তো এমন লাগছে। কিন্তু আজ কি? ভ্রুকুচকে মেহেরুবা রুয়াতের দিকে তাকায়। আজ ইনিমার শ্বশুরবাড়ি থেকে সবাই আসবে তোর আর আয়াজের বিয়ের তারিখ ঠিক করতে। কত কাজ পড়ে আছে, আর মেয়ের ঘুম শেষ হয় না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আমি টেবিলে নাস্তা দিয়েছি, ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়, আর রাখতে পারবো না। মেহেরুবা শাহরিনের দিকে তাকিয়ে বলে, ওকে, আজ তুই সাজিয়ে দিস মা। ইনিমা তো তাদের সাথেই আসবে, তাই আজ ওকে সাজানোর দায়িত্ব তোর। আমি ঠিক সময়ে এসে তোকে শাড়ি দিয়ে যাব। তাড়াহুড়োয় মেহেরুবা নিচে চলে আসে। শাহরিন মাথা দোলায় তার খালামনির কথায়। রুয়াতের থেকে 2 বছরের বড় শাহরিন। তারও বিয়ে হয়েছে, 1 বছরের বেশি সময় হয়েছে। শাহরিন রুয়াতের পাশে এসে দাঁড়িয়ে বলে, কেমন আছিস? আমি তো জানি আমি জিজ্ঞেস না করলে তুই কখনো জিজ্ঞেস করবি না। তোকে তো আমরা চিনি ছোটবেলা থেকে। রুয়াত হেসে শাহরিনের হাত জড়িয়ে ধরে। ভালো আছি আপু। তোমরা কখন এলে? আর কে কে এসেছে? মনে হচ্ছে বাসায় আজ অনেক মানুষ। আমরা এসেছি, আর মামিরাও এসেছে, নানু আর নানা ভাইও এসেছে। নিচে গেলে সবাইকে দেখতে পারবি। আগে তুই ফ্রেশ হয়ে আয়। খালামুনি কি বলে গেলে শুনিসনি তো? মাথা নাড়ায় রুয়াত। একবার পাশ ফিরে সায়রাকেও দেখে নেয়। এবার 10ম শ্রেণীতে পড়ছে। রুয়াত সায়রার দিকে তাকিয়ে হেসে দেয়। প্রত্যুত্তরে সায়রাও হাসে। অতঃপর রুয়াত ফ্রেশ হয়ে আসে। নিচে গিয়ে দেখে এই এক ইলাহি কাণ্ড। রুয়াতের নানা আমজাদ সাহেব মাছ কাটছেন। পাশে মেহেরুবা আর রুয়াতের বড় মামি দাঁড়িয়ে। বাড়িতে যেন উৎসব মুখর পরিবেশ তাদের। সচরাচর এ বাড়িতে তেমন কেউ বেড়াতে আসে না, কারণ রুয়াতের নানুর বাড়ি অনেক দূর হওয়াতে বেশি একটা তারা তাদের নানুর বাড়িতে যায় না।
আবার এখানেও কেউ আসে না। যোগাযোগ প্রতিনিয়ত মোবাইলের মাধ্যমেই হয়ে থাকে। রুয়াতের নানা বরাবরই খাবারের বিষয়ে বেশ পারদর্শী। বাল্যকাল থেকেই তিনি সব কাজ করতে জানেন। এরকম কাহিনী নতুন কিছু না। রুয়াত নানুর বাড়িতে গেলে দেখে এসব। রুয়াত গিয়ে তার মামি ও খালামণির সাথে কিছু কথা বলে। মায়ের বকাবকিতে তাড়াতাড়ি নাস্তাটাও সেরে নেয়। চৌধুরী বাড়ি থেকে সবাই মজুমদার বাড়িতে আসবেন বিকেলে, ফোন করে জানিয়ে দিয়েছে। দুপুরে মেহরুবা এসে রুয়াতকে গাঢ় মেরুন রঙের একটা শাড়ি দিয়ে যায়। শাহরিন রুয়াতকে শাড়ি পরিয়ে দেয়। মোটামুটি একটা সাজও দেয় রুয়াতের ফেসে। রুয়াত চুপচাপ বসে আছে। শাড়ি পরেছে, সেজেছে, এর মানে এই না যে আয়েজের উপর থেকে অভিমান চলে গিয়েছে। রাগ এখনও আছে, তবে তা কোনো কাজকর্মে প্রকাশ করলো না। যা বলার আয়াজকে বলবে। রুয়াতের সাজ শেষ হলে তাকে রুমে নিয়ে বসিয়ে শাহরিন নিচে চলে আসে। মায়া চৌধুরী আর ফজলুল চৌধুরী তৈরি হয়ে বসে আছেন। আরহাম আর ইনিমা তৈরি হচ্ছে, কিন্তু আয়াজ বাসায় আসেনি এখনও। মায়া চৌধুরী তার ছেলেকে বারবার কল দিচ্ছেন, প্রতিবার কল কেটে দিচ্ছে আয়াজ। সকালেই তো বলে গেল আজই যেন রুয়াতের সাথে তার বিয়ের তারিখ জানাতে ওই বাড়িতে যাবে। যে বলছে এখন তারই খবর নেই। একসময় রাগ করে মায়া চৌধুরী কল দেওয়া বন্ধ করে দেয়। ইনিমা তার শাশুড়ির রুমে আসে, এসে দেখে তিনি মুখটা ছোট করে বসে আছে, আর নিচে ফজলুল চৌধুরী সোফায় বসে খবর দেখছে। মা কি হয়েছে, বসে আছেন যে এভাবে? চিন্তিত স্বরে মায়া চৌধুরী বললেন, আয়াজ এখনও এসে পৌঁছায়নি। আমরা তো রেডি হয়ে বসে আছি, কিন্তু ওর আসার নাম নেই। মা হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, চলে আসবে, আপনি চিন্তা করবেন না। আর যেহেতু আয়াজ সকালে বলেছে আজ আমাদের বাসায় গিয়ে বিয়ের তারিখ ঠিক করে আসবে, তার মানে সে যাবেই। মায়া চৌধুরী এখনও স্থির হয়ে বসতে পারছেন না। আজও তাকে ব্যস্ত থাকতে হবে। আরামকে ডেকে আনো, যাও। ইনিমা গিয়ে আরহামকে ডেকে আনে। আরহাম এসে মায়ের পাশে বসে বলে, কি হয়েছে মা? দেখ না বাবা, আমি তোর ভাইটাকে কতবার কল দিলাম, ধরেনি। তুই ওকে কল দে, কতক্ষণে যাব আমরা। দিচ্ছি কল, তুমি একটু শান্ত হয়ে বসো। আরহাম উঠে বাইরে চলে যায়। সেও আয়াজকে কল দিচ্ছে, কিন্তু আয়াজ ধরছে না। কিছু সময় পর আয়াজের গাড়ি এসে থামলো বাসার সামনে। আরহাম সেদিকে চেয়ে আছে। মহাশয় গাড়ি থেকে নামছেন। আরহাম আয়াজের সামনে এসে দাঁড়ায়, একটু ধমক দিয়ে বলে, কল রিসিভ করে বলা যায় না আমি আসছি? মা কত টেনশন করছে তোর জন্য। একরাশ বিরক্তি নিয়ে আয়াজ আরহামের দিকে তাকায়। সেরকম পরিস্থিতি থাকলে তো কল রিসিভ করা হতো। মানুষের টেনশন তো তোর গায়ে লাগে না। আমিও বা কি বোকা, এই পাথরে কি সেই ফিলিংস আছে নাকি? আয়াজ সামনের দিকে অগ্রসর হয়। ভাইয়ের এরূপ কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছে নেই। আয়াজ ফ্রেশ হয়ে কালো রঙের পাঞ্জাবি পরে নেয়, তারপর মায়ের রুমে যায়। আরহাম আগেই বলেছে আয়াজ এসেছে, কিন্তু মায়া চৌধুরী রাগ করে আর যায়নি ছেলের কাছে। তাই আয়াজ নিজ থেকেই আসে। মায়া চৌধুরী প্রথমে রাগ করে কথা বলেনি ছেলের সাথে, তো আর রাগ করে থাকা যায় না, তাই অনেক পরে কথা বলেছে। এসব করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। ইনিমা আর আরহাম এক গাড়িতে গিয়েছে। পরের গাড়িতে আয়াজ, ফজলুল চৌধুরী আর মায়া চৌধুরী আসছে। মজুমদার বাড়িতে আয়াজের ঢোকার সাথে সাথে হানান মজুমদার এগিয়ে যায়। ফজলুল চৌধুরী আর মায়া চৌধুরী জাফরিকে নিয়ে বাসার ভেতরে চলে যায়। আয়াজ আরহাম এখনও ভেতরে যায়নি, দুজন বাসার বাহিরে দাঁড়িয়ে আছে। আরহাম আয়াজের দিকে এগিয়ে আসে, কাঁধ বরাবর হাত রেখে বলে, শোন ভাই, তখন মেয়েটার কোনো মতামত নেওয়া হয়নি। তোর কারণে তার পরিবারও তার মতামত নেয়নি। আমার একান্ত ইচ্ছে তুই রুয়াতের মতামত নিয়ে বিয়ের তারিখ ঠিক করতে বলবি। আয়াজ হাসে আরহামের কথায়। এত টান শালিকার জন্য? রুয়াতকে আমি আমার বোনের মতন দেখি, সেই হিসাবে আমি আমার মন্তব্য জানিয়েছি, বাকিটা তোর ইচ্ছে। আরহাম চলে যায়। ইনিমা দুই ভাইয়ের কথোপকথন শুনে ফেলে। আরহামের কথা বেশ পছন্দ হয় তার। আর যতই আয়াজ আরহামের সাথে এইসব কথা বলে দুষ্টুমি করে, ভাইয়ের কথা কখনো ফেলে দেয় না সে। ইনিমা আয়াজকে বলে ভেতরে আসার জন্য। আয়াজ ভেতরে আসে। মায়া চৌধুরী মেহরুবার সাথে কথা বলছেন। ইনিমা এখনও রুয়াতের কাছে যায়নি, নিচে তার শ্বশুরের পাশে বসে আছে। আয়াজ আর আরহাম এক জায়গায় বসেছে। জাফরি সবার মাঝে দৌড়াদৌড়ি করছে। রুমে একা একা বসে আছে রুয়াত। একটু আগেই সায়রা এসে বলে গিয়েছে ওই বাড়ি থেকে সকলে চলে এসেছে। রুয়াত আয়াজের কথা ভাবছে। প্রথম দিন আয়াজের কথায় বিয়েটা এক্সামের কারণে পিছিয়েছে। এখন তো এক্সাম শেষ, আর আয়াজ আজ কি বলে বিয়ে নিয়ে সেটাই ভাবছে। বিয়ে কথাটি মনে পড়তেই বুক কেঁপে ওঠে রুয়াতের। সব কেমন অস্থির অস্থির লাগছে। ইনিমা, চলো আমার সাথে।
রুয়াতের সাথে দেখা করতে আসি। ইনিমা মাথা নাড়িয়ে বলে, চলুন মা। মায়া চৌধুরী আর ইনিমা রুয়াতের সাথে দেখা করতে যায়। রুয়াত তাদের দেখে দাঁড়িয়ে যায়। মায়া চৌধুরী রুয়াতের থুতনিতে হাত রেখে বলে, কেমন আছো মা? রুয়াত একবার ইনিমার দিকে তাকায়, হেসে উত্তর দেয়, ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, কারণ এখন থেকে তুমিও আমাদের সাথে থাকবে। রুয়াত বুঝেছে মায়া চৌধুরী কী বলতে চাচ্ছেন। অনিচ্ছা থাকা সত্ত্বেও হাসি দেয়। মায়া চৌধুরী কিছু সময় রুয়াতের সাথে বসে কথা বলে। ইনিমাও ছিল রুয়াতের পাশে। মায়া চৌধুরী কথাগুলো বলে নিচে চলে যায়। রুয়াত খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছে। ইনিমা উঠে রুয়াতের সামনে দাঁড়ায়, মাথা তুলে দেখে তার বোনকে। একটু সংকোচ বোধ হচ্ছে ইনিমাকে তার মনের কথা বলবে কিনা। কিছু নিয়ে চিন্তায় আছিস? ঢোক গেলেই রুয়াত ইনিমার দিকে তাকায়। আবারও কাল করা আয়াজের বাজে ব্যবহারের কথা মনে পড়ছে। রুয়াত ইনিমাকে শক্ত করে জড়িয়ে ধরে, সাথে সাথেই চোখ দিয়ে অঝরে পানি পড়ছে তার। ইনিমা অবাক হয়ে বোনের পিঠে হাত রাখে। হঠাৎ রুয়াত কাঁদছে কেন? তার মানে কি রুয়াত রাজি না এই বিয়েতে? এখনও কি মত দিতে পারেনি? ইনিমা রুয়াতকে শান্ত করার চেষ্টায় আছে। কাঁদছিস কেন বোন? তুই কি এখনো এই বিয়েতে রাজি না? দুদিকে মাথা নাড়ায় রুয়াত। কাঁদার ফলে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ইনিমা চেয়েও ছাড়াতে পারছে না। কি হয়েছে বলবি তো? এইভাবে অকারণে কাঁদার কোনো মানে আছে? কান্না জড়িত স্বরে রুয়াত বলে, আপু কাল উনি আমায় বকেছে। বকার তো কোনো কারণ থাকা লাগবে। এই যে আমি এখন অকারণে একটু কাঁদছি না, বরং কাল উনি আমায় অকারণে বকেছেন। তুমি তো জানো আমি কারো জোরে কথা বলা সহ্য করতে পারি না। কাল ড্রাইভারের সামনে আমার সাথে জোরে কথা বলেছেন উনি। বোনের কথায় ইনিমা হাসে। বয়স 19-এর গণ্ডিতে আর এখনও শিশুসুলভ আচরণ করছে রুয়াত। রুয়াতের জায়গায় ইনিমা হলে সহ্য করে নিত, কিন্তু আয়াজ ভুলে বোধহয় রুয়াতের সাথে এমন করে ফেলেছে। রুয়াত সব মুখ বুঝে সহ্য করতে পারলেও কারো জোরে কথা বলা সহ্য হয় না তার। এটা খুব ভালো করেই জানে ইনিমা। বোনের চোখের পানি মুছে দিয়ে বলে, এখন থেকে সব কিছুর সাথে কারো জোরে কথা বলাটাও সহ্য করে নিতে হবে। তুই কিন্তু এখন আর ছোট নেই, বড় হয়েছিস। সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখতে হবে তোর। আর আয়াজের হয়তো কিছু কারণে মাথা গরম ছিল, তাই এমন করেছে। রুয়াতের কান্না হুট করেই বন্ধ হয়ে যায়। ইনিমার শক্তপোক্ত স্বরের কথায় মাথা নাড়ে। রুয়াতের রুম থেকে বের হয়ে আসে ইনিমা। ভাই সাহেব, আপনি বিয়ের তারিখটা ঠিক করে রাখলে আমি খুশি হব। হান্নান মজুমদার আর ফজলুল চৌধুরীকে রুয়াত আর আয়াজের বিয়ে ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে। ফজলুল চৌধুরী কিছু বলতে যাবেন, তার আগে আয়াজ বলে ওঠে, আমি রুয়াতের সাথে একটু কথা বলে আসছি, আর এর আগে কেউ বিয়ের তারিখ ঠিক করবেন না। আয়াজের কথায় সহমত জানান তারা। আয়াজ উঠে রুয়াতের রুমের দিকে যায়। আরহাম হাসছে আনমনে। তার ভাই তার কথাটি মোটেও তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দেয়নি। একটু আরামসে নড়ে চড়ে বসে সে। রুয়াত ওয়াশরুম থেকে মুখটা ধুয়ে আসে। প্রচুর খারাপ লাগছে তার। হঠাৎ আয়াজকে এসে দরজা বন্ধ করে দেয়। এমন সময় আয়াজকে দেখে ভূত দেখার মতন চমকে ওঠে রুয়াত। রাগ করে আছো খুব ভালো করেই জানি, আর রাগ করেই যে চোখ মুখের এই অবস্থা বানিয়েছো সেটাও ভালো করে জানা আছে আমার। সোজা সাপটা কথা বলি, তোমার আর আমার এঙ্গেজমেন্টের দিন আমি তোমার মতামত নেইনি, তখন তুমি আমায় ভালোবাসোনি। তাই খুব ভালো করেই জানতাম তুমি প্রথমেই আমাকে রিজেক্ট করে দিতে। তখন সম্পূর্ণ আমার মতামতে এঙ্গেজমেন্টটা হয়। আমি বলেছিলাম বিয়ের আগে তোমার মতামত নিব, তুমি অনুমতি দিলেই বিয়ের তারিখ ঠিক করা হবে। তুমি আমায় ভালোবাসো, মুখে প্রকাশ না করলেও কাজকর্মে বুঝেছি। ভালোবাসো না আমায়? রুয়াত একটু পিছিয়ে যায়। তা দেখে আয়াজ বলে, পিছবে না, যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো, না হয় আমি আসতে বাধ্য হব। পা থেমে যায় রুয়াতের। বিয়েতে রাজি তুমি? রুয়াত গলার স্বর শক্ত করে বলে, না। কথাটি যেন আয়াজের বুকে এসে লাগে। রাগে রুয়াতের সামনে এসে তার হাত চেপে ধরে। সামান্য একটু রেগে কথা বলে এত রাগ হয়েছে তোমার? পরক্ষণেই আয়াজ থামে, শান্ত হয়। রেগে নয়, ভালো করে বোঝাতে হবে। গলার স্বর একটু নরম করে বলে, শুধু রাগটাই দেখেছো প্রেয়সী? আমি যে প্রচন্ড রকম ভালোবাসি তোমায় সেটা দেখোনি? রাগ করো না, তোমার না বলা শব্দ বাদ দিয়ে হ্যাঁ বলো। আমি সত্যি আর কখনো তোমার সাথে জোরে কথা বলবো না, কখনো আমার জানটাকে কষ্ট দিব না। রাজি হয়ে যাও না। আপাত মস্তক চেয়ে আছে রুয়াত। বিয়েতে রাজি করানোর জন্য কত আহাজারি তার এমপি সাহেবের। আয়াজকে অবাক করে দিয়ে রুয়াত জড়িয়ে ধরে তাকে। আমি আগে থেকেই রাজি ছিলাম, শুধু আপনার রাগ ভাঙানোটা দেখতে চেয়েছিলাম। বিয়েতে আমি রাজি রাজি রাজি।
আয়াজ হেসে রুয়াতের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। হুম, বিয়ের আগে এসব ভালোবাসা নয়। রুয়াত লজ্জায় মুখে হাত দিয়ে ফেলে। খুব বড় ভুল করে ফেলেছে সে। আপনারা বিয়ের তারিখ ঠিক করতে পারেন এবার। উপস্থিত সবাই আয়াজের মুখপানে তাকায়। ফজলুল চৌধুরী মাথা নেড়ে সম্মতি জানায়। আয়াজের পেছনে রুয়াত দাঁড়িয়ে আছে। আয়াজ সেখান থেকে সরে আসতেই রুয়াতকে দেখেই শাহরিন তার কাছে যায়। হানান সাহেব, আপনি যদি আমাকে বিয়ের তারিখ ঠিক করতে বলেন তাহলে আমি বলবো 11ই এপ্রিল মানে পরশুদিন বিয়েটা হোক। আর বিয়ের তারিখ পেছানো হলে আয়াজের সমস্যা হবে, কারণ সামনেই ইলেকশন আর এই মুহূর্তে তার কাজের চাপ খুব বেশি। আপনারা সবাই যদি সম্মতি জানান তাহলে পরশু দিনই বিয়েটা হবে। প্রথমে হান্নান মজুমদার ঠিক মানতে রাজি হলো না, কারণ এত তাড়াহুড়ো করে বিয়ে দেবে, একটু তো সব কিছু গোছানো লাগবে। আর তিনি চান তার একমাত্র মেয়ের বিয়েটা ধুমধাম করে দিতে, তাই তিনি একটু একটু করে সব কিছুর প্রস্তুতি নিচ্ছিলেন। আবার ফজলুল চৌধুরী কথাও ফেলে দিতে পারেননি। একবার তিনি তার স্ত্রী মেহরুবার দিকে তাকান। মেহরুবা মাথা নেড়ে বোঝায় সে রাজি আছেন। কিছু বলার আগে হান্নান মজুমদার গলাটা পরিষ্কার করে নেয়। শান্তস্বরে বলে, আমি আপনার কথা মেনে নিচ্ছি ভাই সাহেব, আপনি যেটা বলছেন তাই হোক। আমজাদ সাহেব আর আরহাম একসাথেই হেসে দেয়। খুশিতে মেহরুবার চোখ দিয়ে পানি পড়ছে। ঠিক এই রকম অনুভূতিটা ইনিমার বিয়ের সময়ও হয়েছিল। মায়া চৌধুরী আয়াজের পাশে দাঁড়ায়, আর তাহার দৃষ্টি রুয়াতের পানে। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটতে চলছে। মনে অসংখ্য খুশির বন্যা বয়ে যাচ্ছে। আরহামও এসে আয়াজের পাশে দাঁড়ায়। আয়াজ আরহামের দিকে তাকায়, কিন্তু আরহাম মুখটা ফিরিয়ে নিয়েছে। তার মায়ের উদ্দেশ্যে বলছে, তোমার ছোট ছেলের বউ আসছে এবার, এখন যদি তোমার ছেলেটাকে একটু মানুষ করতে পারে আর কি। মায়া চৌধুরী তার বড় ছেলের কথায় হাসলেন। আয়াজ আর চোখে ভাইয়ের দিকে তাকাতেই আরহাম একটা মেকি হাসি দিল। এরপর ভাব দেখিয়ে তার শালিকার কাছে চলে যায়। আরহামকে দেখেই রুয়াত মাথা তুলে তাকায় সেদিকটায়। আরহাম হেসে বলে, কংগ্রাচুলেশন শালিকা। সৌজন্যবোধক হাসে রুয়াত। সবাই সিদ্ধান্ত নিচ্ছে কিভাবে কি করবে। হানান মজুমদার তিনি তার সিদ্ধান্ত জানানোর আগে আয়াজকে জিজ্ঞেস করে বিয়ের তারিখের ব্যাপারটা। সে রাজি হয়। অতঃপর আয়াজের অনুমতি নিয়েই পরশুদিন বিয়ের তারিখ ঠিক করা হয়। মাঝখান দিয়ে রইল আর মাত্র একটা দিন। বিয়েটা খুব ধুমধাম করেই হবে। আয়াজ তার সব মতামত জানিয়ে দিল। ফজলুল চৌধুরী আর হান্নান মজুমদার মেনে নিয়েছেন। এসবের মাঝে রুয়াতের বেশ অস্বস্তি লাগছিল, তাই শাহরিনকে নিয়ে অন্য একটা রুমে চলে আসে। চৌধুরী বাড়ির সবার যেতে যেতে প্রায় রাত 11টার ওপর বেজে গিয়েছিল। যদিও তাদের থাকতে বলা হয়েছে, কিন্তু মায়া চৌধুরী কোনো মতেই রাজি হলো না, কারণ তাদেরও তো সব কিছু গোছানো লাগবে। ইনিমা থেকে গেল। মায়া চৌধুরী বলেছেন কাল আরহামকে পাঠাবে। এত রাতে ইনিমাকে তাদের সাথে নিয়ে যাওয়ার বিষয়টায় মত দিতে পারেননি। সেই হিসাবেই ইনিমা আজ থেকে গিয়েছে। কাল রুয়াত আর আয়াজের হলুদ অনুষ্ঠান করা হবে। এই অনুষ্ঠান ফজলুল চৌধুরী চেয়েছে তাদের বাসায় হোক, তাই কাল আয়াজ আর রুয়াতের হলুদ চৌধুরী বাড়িতেই দেওয়া হবে। হানান মজুমদার আজ সারা রাত ঘুমাবেন না বলে দিয়েছেন। রুয়াতের বড় মামি মেহেরুবা, আমজাদ সাহেব আর হান্নান মজুমদার সবাই মিলে লিস্ট তৈরি করছেন। আর তাদের লিস্ট তৈরি করতে করতেই প্রায় ভোর 5টা বেজে যায়। শাহরিন সবাইকে বলল তারা আজ সবাই মিলে আড্ডা দেবে। ইনিমা, সায়রা, রুয়াত রাজি হয় শাহরিনের কথায়। বাসার প্রত্যেকটা মানুষ ঘুমায়নি। এবার যেন বিয়ে বিয়ে লাগছে। বিয়ের একটা আমেজ ছড়িয়ে পড়েছে। শাহরিন বুদ্ধি করে রুয়াতের 2 হাতে মেহেদি পরিয়ে দেয়। খুব সুন্দর করেই পরিয়ে দিয়েছে। আবার হাতের তালুর মাঝ বরাবর আয়াস নামটিও লিখে দিয়েছে। রুয়াত কিছু বলল না, শুধু তাকিয়েছিল। আয়াস নামটা এখন তার খুব পছন্দের, আর তার সাথে মানুষটাও। আনমনে হাসে রুয়াত। মোটামুটি দুপুর 12টার দিকে ঘুম থেকে ওঠে রুয়াত। তার পাশে জাফরি, ইনিমা শুয়েছিল। চোখ খুলতেই দেখে তারা উধাও। বাসায় কোনো সারা শব্দ নেই। সবাই কোথায় কে জানে। ফ্রেশ হয়ে রুয়াত নিচে নামে। রান্নাঘর থেকে আয়াজ আসছে। সেখানে গিয়ে দেখে মেহেরুবা দাঁড়িয়ে নাস্তা রেডি করছেন। ঘুম এখনও ঠিক মতন হয়নি রুয়াতে। বারবার চোখ টলছে, যেন ঘুমটা চলেই যায়। কিন্তু ঘুম তো গেল না, উল্টো চোখ জ্বালা পোড়া শুরু করে গেল। একসময় রুয়াত রোবটের মতন দাঁড়িয়ে রইল। মেহরুবা তার মেয়ের দিকে তাকালেন। কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ঘুম ঘুম স্বরে রুয়াত বলে, আপু আর জাফরি কোথায়? রাতেও তো আমার পাশেই শুয়েছিল। মেহরুবা চা বানাচ্ছেন আর মেয়ের প্রশ্নের উত্তর দিয়েছেন।
আরহাম এসে নিয়ে গিয়েছে তোদের। রুয়াত ছোট করে বলল, ও কিন্তু বাসার সবাই কোথায়? আমি বাদে সবাই শপিংয়ে গিয়েছে, অনেক কেনাকাটা করা লাগবে তো। সকালে তোর দুই মামা এসে পড়েছে তোর বাবাকে হেল্প করার জন্য। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি তোদের। সাথে শাহরিন আর সায়রাকেও আনিস। মাথা নেড়ে চলে যায় রুয়াত। রুমে গিয়ে তাদের ডাকে একসাথে নাস্তা সেরে নেয়। আর এইদিকে সবাই এসে গিয়েছেন। বাড়ির ডেকোরেশন করার লোকেদের রুয়াতের বড় মামা নিয়ে এসেছেন। তারা আসা মাত্রই কাজ শুরু করে দেয়। শাহরিন খুলে খুলে দেখছে সব কিছু। সোফায় বসে রুয়াত চা খাচ্ছে আর তার ছোট্ট মামার সাথে কথা বলছে। বয়সে বেশ কয়েক বছরের বড় হলেও একদম তাদের সমবয়সীদের মতন চলাফেরা, কথাবার্তা। এই একটি মানুষের সাথে রুয়াতের জমে বেশি। মজুমদার বাড়ির চারপাশে বেশ কয়েক রঙের লাইটও জ্বালানো হয়েছে। সেই রকমভাবে স্টেজ করা হয়নি, কারণ বিয়েটা কমিউনিটি সেন্টারেই হবে। বিকেল 3টায় রুয়াতকে সাজানোর জন্য পার্লার থেকে 3জন মহিলা আসে। মূলত শাহরিন তার খালামণিকে রাজি করিয়ে আনিয়েছে তাদের। মেহরুবাও আর মানা করেনি, কারণ বিয়ে তো একবারই হয়। মেয়েকে একটু সুন্দর সাজে দেখতে চান তিনি। রুয়াতকে আজ সবুজ জামদানি শাড়ি দেওয়া হয়েছে, আর মেকওভার আর্টিস্টরা রুয়াতকে সেই রকমই শাড়ির সাথে মিল রেখে মেকআপ করিয়ে দিয়েছে। নিজেকে আয়নাতে এত ভারী মেকআপে দেখে রুয়াত একটু ভড়কে যায়। নিজের কাছেই নিজেকে খুব অচেনা মনে হচ্ছে। শাহরিন আর সায়রাও সেজে নেয় তাদের কাছে। ওদের মেকআপ শেষ হলে রুয়াতের খালামণি শাহেদা রুমে আসে। তোদের হয়েছে? আপা বকাবকি করছে। সায়রা উত্তর দেয়, হয়েছে আম্মু, তুমি খালামণিকে বলো আমরা আসছি। শাহেদা নিচে চলে যায়। বের হওয়ার সময় রুয়াত আবারও নিজেকে দেখে নেয়। তার কাছেই নিজেকে খুব অদ্ভুত লাগছে আজ। শাহরিন রুয়াতকে ধরে ধরে নিচে নামায়। হাতের ছুরিগুলো খুব বেশি ভারী ছিল, আর চুরির ঝুমকোগুলো বেশ লম্বা ছিল, তাই শাহরিনের সাহায্য নেয় সে। হান্নান মজুমদার সবাইকে এক এক করে গাড়িতে তুলে দিচ্ছে। রুয়াত তার পাশে দাঁড়াতেই তিনি একবার মেয়ের দিকে তাকালেন। চোখের কার্নিশে পানি এসে জমা হয়। হান্নান মজুমদার তার মেয়েকে জড়িয়ে ধরেন। মনে হচ্ছে তার মেয়েটা একটু তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। রুয়াত চুপটি করে তার বাবার বুকে মাথা দিয়ে রেখেছে। মেহেরুবা এসে তাদের ছুটিয়েছে। হান্নান মজুমদার ছাড়তেই চাইছিলেন না। গাড়িতে গান দেওয়া হয়েছে। রুয়াতের এক পাশে শাহরিন আর এক পাশে তুলি বসেছে। রুয়াতের শাড়ির সাথে ম্যাচ করা আনা দোপাট্টা পরানো হয়নি, তাই গাড়িতে বসেই শাহরিন রুয়াতের দোপাট্টা পরিয়ে দেয়। চৌধুরী বাড়িতে মানুষের সমাগম বেড়েছে খুব। আজ সারাটা দিন আরহাম আর ফজলুল চৌধুরী মানুষদের দাওয়াত দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। বাসার আশেপাশে গাছদের সংখ্যা আজ খুব বেশি। আয়াস তার গুরুত্বপূর্ণ কাছের মানুষদের স্পেশালভাবে ইনভাইট করেছিল। প্রেসদেরও দেখা যাচ্ছে আজ। আরহাম তাড়াতাড়ি কোনো মতে রেডি হয়েছে। আজ দুদণ্ড শান্তিতে বসতেই পারেনি, বিশ্রাম নেওয়ারও সময় পায়নি। আর এদিকে ইনিমার হয়েছে নাজেহাল অবস্থা। জাফরির জ্বর এসেছে, যার কারণে মেয়েটা আজ জ্বালিয়ে মারছে। রুমের মধ্যে উপর হয়ে ঘুমাচ্ছে আয়াজ। প্রায় সব দিক সামলে এখন সে ক্লান্ত। রুমে এসেছে একটু বিশ্রাম নেওয়ার জন্য, একটু পর উঠে যাবে আবার, কিন্তু সে আর ঘুমাতে পারল না। আরহাম কল দিয়েছে। মাথা তুলে দেখে স্ক্রিনে আরহামের মোবাইল নাম্বার ভাসছে। বিরক্ত হয়ে কল রিসিভ করে। বলো, তোমাকে বলে এসেছি না আমি একটু রেস্ট নিতে যাচ্ছি। আরহামের যেন এখন দুষ্টুমি করার সময়, যেই ভাইকে কল দিয়ে একটু বিরক্ত করবে। রেগে বলে, তোকে অযথা কল দেওয়ার সময় আমার নেই। কল দিয়েছিলাম একটা কারণে। সারা বাড়ি জুড়ে সাংবাদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। রুয়াতদের যদি গেটের সামনে ধরে তখন? তারা ঠিক কেমন মানুষ তোর থেকে ভালো কে জানে। রেডি হয়ে নিচে আয়, আমি একা এদের সামলাতে পারবো না। উঠে বসে আয়াজ। আসছি আমি। আয়াজ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। সবুজ কালার পাঞ্জাবি পরে নেয়, তার উপর গোল্ডেন কালার কোটি পরে। রেডি হওয়া শেষে নিচে আসে। মজুমদার বাড়ির অতিথিদের আগমন হয় অবশেষে। এতক্ষণ প্রেসদের সাথে আয়াজ আর আরহাম কথা বলছিল। গেটের কাছেই ছিল তারা। গাড়ি ঢুকতেই গার্ডসদের ইশারা করে এগিয়ে যেতে। আরহাম আর আয়াজ সবাইকে বাসার ভেতরে নিয়ে যায়। রুয়াত এখনও নামেনি। যে গাড়িতে রুয়াত ছিল ও গাড়ির কেউই নামেনি। গাড়ির দরজা খুলে দেয় আয়াজ। রুয়াত গাড়ি থেকে নামে, আর তার প্রেয়সীর এরূপ রূপ দেখে আয়াজের হৃদয় থমকে যায়। বুকের মধ্যিখানে ধুকপুক আওয়াজ হচ্ছে। বড়সড় ঢোক গেলে অন্যরকম সুন্দর লাগছে রুয়াতকে। গাড়ি থেকে রুয়াত বের হতেই প্রেস ঘিরে ধরে তাদের।
আচমকা এমন হওয়াতে ভয় পায় রুয়াত। আয়াজের হাতের পাঞ্জাবি খামচে ধরে। একবার পেছনে ফিরে দেখে আয়াজ রুয়াতের হাত তার হাতের মুঠোয় নেয়। স্টেজে রুয়াত বসে আছে। আয়াজ এখনও আসেনি। আজ একবারও ইনিমার সাথে দেখা হয়নি। আসার সাথে সাথে মায়া চৌধুরী তাকে স্টেজে বসিয়ে দেয়। রুয়াত একা স্টেজে বসে থাকলেও সামনে তার সব চিরচেনা মানুষজন। আরহাম এসে আয়াজকে স্টেজে বসিয়ে দিয়ে যায়। একবার প্রেয়সীর পানে চায় তার অবাধ্য প্রেমিক পুরুষ। ক্যামেরাম্যান ছবি তুলছে, কিন্তু আয়াজকে ভয় কিছু বলতে পারছে না। কিভাবে ছবি তুললে ভালো লাগবে? আয়াজ একটু রুয়াতের কাছে এসে বসে। পাশ ফিরে রুয়াত আয়াজকে একবার দেখে নিল। হাতে আমার নাম লিখেছো? চোখ বড় বড় করে আয়াজের দিকে তাকায় রুয়াত। আয়াজ তার হাতের দিকেই তাকিয়ে আছে। মাথা নাড়ায় সে। শাহরিন আপু লিখে দিয়েছিল। শান্তস্বরে আয়াজ বলল, নিজ থেকে আমার হাত ধরো। বুঝিনি। বিরক্তিকর শব্দ করলো আয়াজ। না বোঝায় কি আছে, তুমি ইচ্ছে করে আমার হাত ধরো। অনেক মানুষ আছে দেখছেন তো। ধরতে বলেছি, না হয় আমি কিন্তু এখান থেকে উঠে চলে যাব। রুয়াতের মনটা খারাপ হয়ে যায়। আয়াজের হাত ধরে হাসছে আয়াজ। রুয়াত একটু তাকালো আয়াজের দিকে। নিজে লজ্জায় ধরতে পারছে না, উল্টো তাকে বলছে হাত ধরতে। রুয়াত আর আয়াজ স্টেজে বসে বসেই আজকের অনুষ্ঠান উপভোগ করে। সবাই একটু একটু করে হলুদ লাগায় তাদের। একবার জাফরি রুয়াতকে অনেকগুলো হলুদ লাগিয়ে দেয় মুখে। আয়াজ তা টিস্যু দিয়ে মুছে দিয়েছে। ক্যামেরাম্যান একটা সুযোগ পেয়েছে, ইচ্ছে মতন ছবি তুলে ফেলেছে। রাত 9টায় অনুষ্ঠান শেষ হয়। এবারে রুয়াতের বাসায় যাওয়ার পালা। আরহাম সবাইকে গাড়িতে তুলে দিয়েছে। আয়াজ নিয়ে আসছে রুয়াতকে। মাঝপথে থামে তারা। আয়াজ রুয়াতের হাত ধরে টেনে তার কাছে আনে। আর মাত্র একদিন প্রেয়সী, তারপর তুমি আমার হয়ে যাবে। আর কোনো বাধা থাকবে না আমাদের মাঝে। নিজেকে আয়াজের নামে করে দেওয়ার জন্য প্রস্তুতি নাও। তোমার এমপি সাহেব তোমাকে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। রুয়াতের কপাল বরাবর কপাল ঠেকায় আয়াজ। মোলায়েম স্বরে বলে, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম প্রেয়সী।